আজকে সত্যি যে বাড়িতে এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হচ্ছে, আমি সংক্ষিপ্তের ভিতরে বলছি। দেখেন, আমি পারিবারিক একটি কাজে এসেছিলাম কালীগঞ্জে। তখন শুনেছিলাম কাকার শরীরটা একটু অসুস্থ। তখনই আমি কালীপদদাকে পেয়ে গেলাম কালীগঞ্জে। আমি বললাম যে আজকে এই মুহূর্তেই যেতে হবে ওনার বাড়িতে। আমার দেবু কাকার অফিসে বসে আছি, কাকার একটু কাজ সেরেই তিনি আসবেন। সন্ধ্যার পরে আমরা এসেছি। অনেক কথা, অনেক আমাদের আপ্যায়ন করতে লাগলেন। আমি বলছিলাম, কাকা আপনার নাম স্মরণ আছে? বলছে হ্যাঁ, নাম স্মরণ আছে। আপনি নাম করছেন তো? অবশ্যই করছি। ঠাকুর সম্পর্কে অনেক কথা, আমার এই কালীগঞ্জ শাখা সৎসঙ্গ সম্পর্কে অনেক উপদেশ তেনার কাছে আমি জানতে চাইলাম। তিনি বললেন, আমার জিতেন্দার কথা বলছিলেন। বলতে বলতে আমার জিতেন্দা চলে এসেছেন। আমি তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। বলছে যে দায়িত্ব নিয়েছে খুব ভালো লোকের কাছেই গেছে। কাকা সেদিন এই কথাটি বলছিলেন। আমরা রাত 10টা পর্যন্ত ছিলাম। তারপর এখান থেকে যখন যাই, রাত প্রায় 12টা-1টার সময় মোবাইলে আসছে, কাকা আমাদের ভিতরে আর নেই, তিনি জগতের লীলা সংবরণ করে তিনি পরপারে পাড়ি দিয়েছেন। সেদিনই যেন আকাশ ভেঙে মাথায় পড়লো। এ কি, যে মানুষটির সাথে অনেকক্ষণ ধরে আমরা কথা বলে আসলাম, সেই মানুষটি মুহূর্তের ভিতরে চলে গেল। আমি যদি আজকে না যেতাম তাহলে তার সাথেই সঙ্গ হয়তো করতে পারতাম না। তিনি ঠাকুরকে কতটা ভালোবেসেছিলেন, এই সভাপতির দায়িত্ব নিয়ে তিনি কাগজ কলমের খাতাপত্রের কাজ এত ভালো বুঝতেন। আমাদের সমস্ত এই সংগঠনের সমস্ত কাগজপত্র তিনি করে দিয়েছিলেন। তাই আজকে মনে করব, তিনি যে ঠাকুরের পথে এগিয়েছিলেন, আজকে তার পুত্র পরিজন সবাই যদি ঠাকুরকে মাথায় নিয়ে এগিয়ে যান, তাহলে তার আত্মার শান্তি পাবেন। তার আত্মা শান্তি পাবেন। কারণ পুত্রের কর্তব্য পিতার মনোবাসনা পূর্ণ করা। পুত নামক নরক থেকে করে পরিত্রাণ। তাই তিনি পুত্র নাম দিলেন ভগবান। পুত্রের কাজ হলো এই। অনেকে বড় আসন পেয়েও দেখেন, সেই ত্রেতা যুগে ফিরে যাই, যখন রাজা দশরথ তিনি বৃদ্ধ হয়েছেন। তিনি রাজগুরু বশিষ্ঠকে বলছেন, আমার তো বয়স হয়েছে, তা আমার এই রাজকার্য কাকে দিলে ভালো হয়? সেদিন বশিষ্ঠ মুনি বলছেন, আমি তো 4 পুত্রকে সমানভাবে শিক্ষা দীক্ষা দিয়েছি, তবে আমার মনে হয় রামচন্দ্রকে দিলেই ভালো হয়। রামচন্দ্রের অভিষেক হবে, তিনি রাজ সিংহাসনে বসবে। চারিদিকে আনন্দের রোল পড়ে গেল। যখন আনন্দের রোল পড়ে গেল, দেখেছেন আমরা কিছু ভালো কিছু পেলেও কিছু কিছু মন্থরার মতো মানুষের কবলে পড়ে আমরা সেটা হারিয়ে ফেলি। সেদিন কৈকেয়ীর বাবার বাড়ির দাসী ছিল মন্থরা। মন্থরা এসে তাকে বলছেন, হ্যারি, আজকে যদি রাম রাজা হয়, কালকে তার মা কৌশল্যা যখন বলবে আমার পা ধুয়ে দাও, আমার গায়ে তেল মাখিয়ে দাও, এবং বিভিন্ন বিভিন্ন বিষ লাগানো কথা সেদিন তার কাছে ব্যক্ত করেছিল। সত্যি তো তাই। মুহূর্তের ভিতরে তার মনটি বিগড়ে গেল। তাহলে এখন উপায় অবশ্যই আছে। যাও, তুমি তোমার স্বামীর কাছে যে বলো, তুমি না আমার 2টো বর দিতে চেয়েছিলে, সেই বর 2টো আজকে চেয়ে নাও। কারণ কি, এই বর চেয়ে দিয়ে তাহলে কি করব? ওই রামচন্দ্রকে দাও 14 বছরের জন্য বনবাসী, আর তোমার পুত্র ভরতকে করো রাজা। আজকে চারিদিকে আনন্দের রোল পড়ে গেছে। যখন কৈকেয়ী এসেছেন রাজার কাছে, বলে স্বামী,
আমি আজকে সেই বর দুটো নিতে চাই। ওরে রানী, তুমি কি বর নিতে চাও? যাও, আমার সমস্ত রাজ দরবার তোমার জন্য উন্মুক্ত আছে। তুমি অর্থ, টাকা কড়ি, সোনা দানা যা চাও সব নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। আমি তো চাই না, তবে তুমি কি চাও? আমি চাই প্রথমবারে রামের 14 বছর বনবাস। রানী, একথা বলো না রানী, তুমি অন্য কিছু চাও না? তুমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ আমাকে এই বর দেবার জন্য। মুহূর্তের ভিতরে তার সমস্ত রাজ মহানুভবতা ফিরে এলো। আজকে আমি রাজা, কথা দিয়ে যদি আমি কথা না রাখি তাহলে আর কেউ শুনবে না। সাথে সাথে তিনি রামচন্দ্রকে ডাকলেন, বাবা, আমার এই বংশে এমন কোনো ঘটনা নেই যে কথা দিয়ে কথা রাখে না। তাই আমি আমার স্ত্রীর কাছে কথা দিয়েছিলাম দুটি বর দেব বলে। আজকে সেই বর চেয়েছে, আজকে সেই বর চেয়েছে। কি বাবা, কি বর চেয়েছে? বলছে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। সাথে সাথে রামচন্দ্র কোনো কথাই চিন্তা না করে, এ তো আনন্দের সংবাদ। পুত্র কেমন হয় দেখেছেন? এ তো আনন্দের সংবাদ। আমার মায়ের কথা রক্ষা করতে পারবো, আমার ভাইকে আমি রাজা বানাতে পারবো, এমন আনন্দ কার হয়? কিন্তু আমাদের একটু স্বার্থে আঘাত লাগলেই আমরা কিন্তু ভেঙে পড়ি। কারোর সাথে যদি একটু কথা কাটাকাটি বাগদণ্ড হয়, তার সাথে হয়তো আর কথাই বলতে চায় না। ঠাকুর বলছেন, তুমি যদি কারোর প্রতি কোনো বিদ্বেষে মনোভাব হয়ে থাকো, সাথে সাথে তার সাথে বাক্যালাপ করো, ডালা পাঠাও। মন্দিরে যাবার আগে তোমার সাথে যার মনোমালিন্য হয়েছে তার সাথে মিল করে আসো, তবেই তোমার প্রার্থনা তিনি মঞ্জুর করবেন। তাই আজকে আমি মনে করি তার পুত্র পরিজন, তার বাবার সেই ইচ্ছা যেন মাথায় নিয়ে চলতে পারে। আজকে বিদগ্ধ আলোচক আছেন আমাদের ভিতরে, তেনার কথাই শ্রবণ করব। সেদিন কিন্তু রামচন্দ্র বিনা আপত্তিতে চলে গেলেন। আরেকটু কথাই বলি, ভাই কেমন হয় দেখেন। যদিও মা বলেছে, তবুও দেখেন ভাইকে পরিত্যাগ কেউ করতে পারেনি। ভরত ছিল মামার বাড়ি, সে এসে যখন জানতে পেরেছে দাদাকে বনবাসে যেতে হবে, দাদা বনবাসে গেছে, সাথে সাথে ফিরিয়ে আনতে তিনি চলে গেছেন বনের ভিতর। বনের ভিতর যখন গেছে বলছে, দাদা তুমি ফিরে চলো, দাদা মা নাই ভুল করেই ফেলেছে, তুমি ক্ষমা করে চলো দাদা, তুমি ফিরে চলো। বলছে, ভাই আমি যদি আজ ফিরে যাই গরুর কথা কেউ আর শুনবে না। আজকে আমার বাবার কথা আমাকে শুনতেই হবে, তা তুমি ফিরে যাও। ঠিক আছে, আমি তাই ফিরেই যাব, তবে আমার একটি চাওয়া আছে। কি চাস ভাই? আমি তো সব রেখে এসেছি, ভিখারির বেশে আমি চলে এসেছি, তারপরেও তুই কি চাস বল, যদি সামর্থ্য থাকে আমি দেব। দাদা আমি তোমার ওই পাদুকাখানি চাই। ওরে ভাই, পাদুকা নিয়ে কি করবি? দাদা তুমি না থাকলেও তোমার পাদুকা থাকলে আমি ভাববো তুমি আমার পাশেই আছো, তোমার নির্দেশ মেনেই আমি ওই রাজকার্য চালাবো। পাদুকানি খানি এনে ওই রাজ সিংহাসনে পাদুকাখানি রেখেছিল। দেখেছেন ভাই ভাইকে কত সম্মান, শ্রদ্ধা, ভক্তি করে। এটা রামায়ণের কাহিনী থেকে আমরা শিখতে পারি। তাই তাদেরকে বলবো, তাদের যে ভাই বোন যারা আছেন সবাই মিলে প্রত্যেকেই যেন এমন রামচন্দ্রের কাহিনীর মতো আমরা সবাই প্রত্যেককেই ভালোবেসে চলতে পারি। এই আশা রেখে তিনি আজকে যেখানেই থাকুক পরম পিতার কাছে প্রার্থনা জানাই, হে দয়াল তোমার সান্নিধ্য লাভ করুক, তোমার সান্নিধ্য লাভ করুক। এই পরিবারে উপস্থিত শুধু ভক্ত সজ্জন সবার মঙ্গল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে জবনিকা টানছি।